সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকেও আমরা আরেকটা টিউটোরিয়াল বানাচ্ছি। খেয়াল করো, আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব কী? যখন আলোকরশ্মি কোনো একটা দর্পণে আপাতিত হয়, আপাতিত হওয়ার পর সেটা প্রতিফলিত হবে। আলোকরশ্মি দর্পণে আপাতিত হওয়ার পর আলোকরশ্মিটি কী হবে? প্রতিফলিত হবে। প্রতিফলিত হওয়ার পর প্রতিফলিত বিন্দুদ্বয়, দুটি প্রতিফলিত রশ্মি যদি একটি বিন্দুতে মিলিত হয় তাহলে তাকে বলা হচ্ছে প্রতিবিম্ব। যেমন একটা চিত্র সহকারে আমরা বুঝি। ধরো এটা হচ্ছে একটা দর্পণ, এখানে একটা আলোকরশ্মি পড়লো, দর্পণের পিছনে খাঁজ কাটা থাকে। আচ্ছা, ওকে, এটা হচ্ছে কি একটা আলোকরশ্মি দর্পণ আপাতিত হইল। অপর আরেকটা রশ্মি যে পথে আপাতিত হয়েছে ঠিক সে পথে যদি ফিরে আসে এটা, তাহলে এটা এদিকে ফিরে আসলো। এবং অপর আরেকটা আলোকরশ্মি যদি দর্পণে তির্যকভাবে আপাতিত হওয়ার পর যদি সেটা পিছনের দিকে এদিকে ফিরে আসে, খেয়াল করো, প্রথমে আলোকরশ্মি যে পথে গেছিল ঠিক সে পথেই ফিরে আসছে। অপর আরেকটা আলোকরশ্মি তির্যকভাবে দর্পণ আপাতিত হয়েছে, আপাতিত হওয়ার পর সেটা এই পথে ফিরে আসছে। তাহলে এই প্রতিফলক রশ্মি যেটা ছিল, ধরো এটাকে দিতে পারো ও এ, এটা দিতে পারো বি, এটা দিতে পারো আর। তাহলে এ ও যেটা সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এ ও রশ্মিটাকে যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে প্রতিফলিত রশ্মিটা এরকম দেখা যাবে। সেম বি আর যে প্রতিফলিত রশ্মিটা আছে তাকেও যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে সেটা এদিকে এভাবে যাবে। দেখা যাচ্ছে এই বি আর এবং এও প্রতিফলিত রশ্মিদ্বয় পরস্পর এ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে ও যে লক্ষ্যবস্তুটা ছিল, এই ও লক্ষ্যবস্তুর একটা অবাস্তব প্রতিবিম্ব হচ্ছে আই। তাহলে আমরা পড়লাম কি প্রতিবিম্ব কাকে বলে? প্রতিবিম্ব হচ্ছে আলোকরশ্মি দর্পণে আপাতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিগুলো যে বিন্দুতে মিলিত হয়। আলোকরশ্মি দর্পণে আপাতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিগুলো যে বিন্দুতে মিলিত হয় সেই মিলন বিন্দুটাই হচ্ছে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। আচ্ছা, এরপর আমরা পড়ব দর্পণ। খেয়াল করো, এটি একটু ইম্পর্ট্যান্ট, কারণ দর্পণ থেকে তোমাদের প্রশ্ন আসে দর্পণ কী মূলত। যদি প্রশ্ন আসে দর্পণ কী, তোমরা বলবা যে একটি স্বচ্ছ কাচের পিছনে সিলভারিং বা পাড়া লাগানো হয়, হ্যাঁ, রূপা অথবা অ্যালুমিনিয়াম ধাতুর প্রলেপ দেওয়া হয়, অপর পৃষ্ঠটা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে, তাকে দর্পণ বলে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে দর্পণ কী, তাহলে বলবা যে দর্পণ হচ্ছে একটি প্রতিফলক পৃষ্ঠ, বা এভাবে বলতে পারো কোনো স্বচ্ছ কাচের এক পৃষ্ঠে সিলভারিং বা পাড়া লাগানো হয়, রূপা অথবা অ্যালুমিনিয়াম ধাতুর প্রলেপ লাগিয়ে অপর পৃষ্ঠটা যদি প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে তাকে দর্পণ বলে। দর্পণ মূলত দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, অপরটা হচ্ছে গুলীয় দর্পণ। দর্পণ কয় প্রকার? দর্পণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমতলীয় বলছে, হ্যাঁ, সমতল দর্পণ, আর অপরটা হচ্ছে গুলীয় দর্পণ। তাহলে তোমরা যে সমতল দর্পণ শিখবা, সমতল দর্পণ মূলত আমরা যে আয়না ব্যবহার করি সেটা হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণটা হচ্ছে যে দর্পণে আলোকরশ্মিগুলার নিয়মিত প্রতিফলন হয়, হ্যাঁ, স্বচ্ছ মাধ্যম থাকে এবং সেটা নিয়মিত মসৃণ প্রতিফলন হয়, মসৃণ স্বচ্ছ থাকে, এবং এই সমতল দর্পণে আলোকরশ্মির নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে বলা হয় সমতল দর্পণ। সমতল দর্পণে কী ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা আমরা ব্যাখ্যা করব। এরপর আসো গুলীয় দর্পণ। গুলীয় দর্পণটা হচ্ছে যে গোলকের অংশবিশেষ, আর গোলক বলতে কি বৃত্ত, হ্যাঁ, বৃত্ত বা গোলকের অংশবিশেষ, এটা এতটুকু হতে পারে, অর্ধেকও হতে পারে, 1/3 হতে পারে। অর্থাৎ একটি গোলকের অংশবিশেষ যে যদি দর্পণ হিসেবে ব্যবহৃত হয়, একটি গোলকের অংশবিশেষ যদি দর্পণ হিসেবে ব্যবহৃত হয় তাকে বলা হবে গুলীয় দর্পণ। গুলীয় দর্পণ আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে উত্তল দর্পণ, উত্তল গুলীয় দর্পণ, একটা হচ্ছে অবতল গুলীয় দর্পণ। এবার আসো সমতল দর্পণে কী ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা আমরা ব্যাখ্যা করব। খেয়াল করো, এর আগে যে তোমাদের প্রতিবিম্ব ব্যাখ্যাটা দেখাইছি এটা হচ্ছে একটি সমতল দর্পণ। এখানে আচ্ছা এম প্রাইম যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে একটা সমতল দর্পণ। এম প্রাইম হচ্ছে একটি সমতল, এম প্রাইম হচ্ছে একটি সমতল দর্পণ। সমতল দর্পণের সামনে লক্ষ্যবস্তু রাখা হয়েছে ও হতে দর্পণে আলোকরশ্মি পড়ছে ও এ, এবং সেটা প্রতিফলিত হয়ে কোন দিকে চলে গেছে? এ ও বরাবর চলে গেছে। তাহলে দেখো এখানে ও এ একটা আলোকরশ্মি, এ ও একটি আলোকরশ্মি, ও এটাকে বলবা আপাতিত রশ্মি, হ্যাঁ, ও এ যেটা সেটা হচ্ছে আপাতিত আলোকরশ্মি।
ওকে ফাইন। এও যেটা সেটা হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি, এটা তোমাকে জানতে হবে, হ্যাঁ, যে দর্পণে কোন আলোক রশ্মিটা আপাতিত হচ্ছে। ও এ যেটা সেটা হচ্ছে আপাতিত রশ্মি, আর এ ও যেটা এদিকে যাচ্ছে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এরপরে দেখো ও হতে অপর আর একটা আলোক রশ্মি ও বি দর্পণে তির্যকভাবে আপাতিত হয়েছে এবং সেটা বি আর পথে চলে গেছে। তাহলে এখানে তোমরা লিখে দিতে পারবা ও বি কী হবে বলো তো? ও বি হচ্ছে আপাতিত আলোক রশ্মি এবং বি আর পথে যে চলে গেছে সেটা হচ্ছে প্রতিফলিত আলোক রশ্মি। প্রতিফলিত আলোক রশ্মি, এই যে তুমি প্রতিফলিত আলোক রশ্মি একটা পাইছো এও, অপরটা পাইছো বি আর, এদেরকে পিছনের দিকে বর্ধিত করলে তারা পরস্পর আই বিন্দুতে মিলিত হয়। খেয়াল করো, দর্পণের পিছনে এটা হচ্ছে, দর্পণের পিছনে যে সমস্ত প্রতিফলিত আলোক রশ্মি মিলিত হয় সেখানে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়। দর্পণের পিছনে এটা তো খাস কাটা আছে, হ্যাঁ, এইদিকে যে খাস কাটা দেখতেছো এটা হচ্ছে পাড়া লাগানো আছে, তার মানে দর্পণ হচ্ছে সামনের দিকে, পিছনে হচ্ছে খাঁজ কাটা। তাহলে প্রতিবিম্বটা হচ্ছে পিছনে, দর্পণের পিছনে যদি প্রতিবিম্ব সৃষ্টি হয় তাহলে সেটা হচ্ছে অবাস্তব। এটা সবসময় মনে রাখবা। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমাদেরকে পিছনে দেখায়, আয়নার পিছনে দেখায়। আমরা আয়নার সামনে দাঁড়াই থাকি কিন্তু আমাদের ছবিগুলো দেখাচ্ছে আয়নার পিছনে। তাহলে সমতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তুমি আয়নার সামনে, আয়না থেকে আয়নার সামনে যতটুকু দূরত্বে থাকবা আয়নার থেকে ঠিক ততটুকু দূরত্বে তোমার প্রতিবিম্ব সৃষ্টি হবে। এটার একটা জ্যামিতিক ব্যাখ্যা আছে, এই জ্যামিতিক ব্যাখ্যাটা তোমরা কমপ্লিট করবা। এরপর আসো গুলীয় দর্পণ। আচ্ছা, এর আগে আমরা পড়লাম সমতল দর্পণ। আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে গুলীয় দর্পণ। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, গুলীয় দর্পণের যে বিষয়টা আমরা পড়বো, একটি বিষয় হচ্ছে অবতল গুলীয় দর্পণ, অপর বিষয়টা হচ্ছে উত্তল গুলীয় দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা পড়ছি যে গুলীয় দর্পণ মানে হচ্ছে গোলকের অংশবিশেষ। তাহলে যদি গোলকের বা বৃত্তের অংশবিশেষ হয়, ধরো এরকম হবে। অবতল দর্পণের ক্ষেত্রে আমরা যদি এক নম্বরটা পড়ি, অবতল দর্পণের ক্ষেত্রে বাইরের দিকে খাঁজ কাটা থাকে, অর্থাৎ যখন তুমি সিলভারিং করবা বা পাড়া লাগানো হয় তখন বাহিরের পৃষ্ঠটা হচ্ছে পাড়া লাগানো থাকে আর ভিতরের পৃষ্ঠটা তখন দর্পণ হিসেবে কাজ করে। এম প্রাইম যদি একটি অবতল দর্পণ হয় তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে মনে রাখবা দুই ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হবে। অবতল দর্পণের ক্ষেত্রে দুই ধরনের। আমরা জানি প্রত্যেকটা বৃত্তের কেন্দ্র থাকে, দর্পণের সেটা হচ্ছে দর্পণের ক্ষেত্রে সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তারপরে এম ও এম প্রাইম যে গুলীয় দর্পণ তাদের যে মধ্যবিন্দু থাকে তাকে বলা হয় মেরু। এবং এই বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝামাঝি থাকে প্রধান ফোকাস। এবার খেয়াল করো, সি যদি বক্রতার কেন্দ্র হয়, এফ যদি প্রধান ফোকাস হয়, পি যদি মেরু হয়, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে দুই ধরনের প্রতিবিম্ব হবে। একটি প্রতিবিম্ব হচ্ছে বাস্তব, যেটা দর্পণের সামনে হবে, অপর আরেকটা প্রতিবিম্ব হচ্ছে অবাস্তব, যেটা দর্পণের পিছনে হবে। তাহলে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে প্রথমে একটি প্রতিবিম্ব দেখব, সেটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। তাহলে কি পড়লাম? অবতল দর্পণের ক্ষেত্রে বাস্তব প্রতিবিম্ব শিখব। এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে কিভাবে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। তুমি শুধু একটা বিষয় মনে রাখবা, যে লক্ষ্য বস্তুটা থাকবে অবতল দর্পণের সামনে, যে লক্ষ্য বস্তুটা থাকবে সেটা যদি প্রধান ফোকাসের বাহিরে থাকে, সেটা যদি প্রধান ফোকাসের বাহিরে বা বক্রতার কেন্দ্র থেকে দূরে থাকে, তাহলে আমার যে প্রতিবিম্বটা হবে সেটা হবে বাস্তব। আমি আবার বলতেছি, আমার তো লক্ষ্যবস্তু থাকবে দর্পণের সামনে, এই লক্ষ্যবস্তুটা যদি প্রধান ফোকাসের বাহিরে বা বক্রতার কেন্দ্রের পেছনে থাকে, প্রধান ফোকাসের বাহিরে বক্রতার কেন্দ্রের পেছনে থাকে, তাহলে যে প্রতিবিম্বটা হবে সেটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। যেমন দেখো, ও হচ্ছে একটা লক্ষ্যবস্তু, ও হতে একটি আলোক রশ্মি এই প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে পড়বে। তাহলে ও এ আপাতিত রশ্মি, ও হচ্ছে লক্ষ্যবস্তু, ও হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে প্রধান অক্ষ, এই যে অক্ষটা দেখতেছি এটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি দর্পণে পড়বে। যে আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে পড়তেছে, খেয়াল করো, যে আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয় সেটা প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে যে আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপাতিত হয় সেটা প্রতিফলিত হওয়ার পর প্রধান ফোকাস দিয়ে যায়, অর্থাৎ প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়।
তাহলে এবিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আমি আবার বলতেছি, খেয়াল করে, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যখন অবতল দর্পণের ক্ষেত্রে একটি আলোক রশ্মি দর্পণে পড়তেছে, কার সমান্তরালে? প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হচ্ছে। যে আলোক রশ্মিটা সমান্তরাল বরাবর আপতিত হচ্ছে সেটা প্রতিফলিত হওয়ার পর প্রধান ফোকাস দিয়ে যাবে। লক্ষ্যবস্তু হতে অপর আরেকটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে দর্পণে আপতিত হবে। এটা সবসময় নির্দিষ্ট, একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে দর্পণে আপতিত হবে। যে আলোক রশ্মিটা বক্রতার কেন্দ্র দিয়ে যাবে সে আলোক রশ্মিটা ঠিক সে পথেই ফিরে আসবে। তাহলে এটাকে যদি আমি সি ব্যবহার করে ফেলছি, তাহলে এটাকে তোমরা যদি কিউ দিয়ে প্রকাশ করো, তোমরা বলতে পারবা ও কিউ, যেটা বক্রতার কেন্দ্র দিয়ে গেছে ঠিক সে পথেই ফিরে আসছে। তাহলে ও কিউ হচ্ছে আপতিত রশ্মি এবং এখানে কিউ ও হচ্ছে প্রতিফলিত রশ্মি। এবার খেয়াল করো যে কিউ ও প্রতিফলিত রশ্মি এবং এবি প্রতিফলিত রশ্মি কোথায় মিলিত হয়েছে? এই আই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে ও লক্ষ্যবস্তুটার বাস্তব এবং উল্টা, যেহেতু খেয়াল করো এটাকে যদি আমি প্রধান অক্ষটাকে একটু বাড়াই, তাহলে এটা যদি হয়, আচ্ছা আমরা সব ব্যবহার করে ফেলছি না, এটাকে দিতে পারো ও কিউ ব্যবহার করে ফেলছি। আচ্ছা ও পিও ব্যবহার করে ফেলছি। আচ্ছা ওডি দাও, ওডি লক্ষ্যবস্তু, ওডিটা হচ্ছে কি লক্ষ্যবস্তু। এখন খেয়াল করো ওডি যদি লক্ষ্যবস্তু হয়, ওডি এর বাস্তব এবং উল্টা, ওডি লক্ষ্যবস্তু, ওডি এর বাস্তব এবং উল্টা। উল্টা কেন? উল্টো বা উল্টা। আচ্ছা, এই উল্টো প্রতিবিম্ব হলো কিভাবে? কারণ হচ্ছে লক্ষ্যবস্তুটা হচ্ছে প্রধান অক্ষের উপরে আর প্রতিবিম্বটা সৃষ্টি হয়েছে প্রধান অক্ষের নিচে, তাই এটা হচ্ছে কি দর্পণের সামনে, সেজন্য বাস্তব। দর্পণের সামনে যেহেতু, সেজন্য হচ্ছে কি বাস্তব প্রতিবিম্ব। এবং ওডিটা যেহেতু প্রধান অক্ষের উপরে ছিল আর প্রতিবিম্বটা যেহেতু নিচে হয়েছে, তাই সেটা হচ্ছে উল্টো। তাহলে মূলত অবতল দর্পণের ক্ষেত্রে আমরা যে বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করলাম, আমরা যে ব্যাখ্যাটা পড়ব বা ব্যাখ্যাটা বুঝতে পারলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে বাস্তব প্রতিবিম্ব কীভাবে সৃষ্টি হবে, আমরা কীভাবে বুঝব। যেহেতু অবতল দর্পণে বাস্তবও হবে অবাস্তবও হবে, বাস্তব চেনার জন্য, বাস্তব প্রতিবিম্ব চেনার জন্য শর্ত হচ্ছে লক্ষ্যবস্তুটা আমার কোথায় থাকা লাগবে? প্রধান ফোকাসের বাহিরে, বক্রতার কেন্দ্রে অথবা বক্রতার কেন্দ্রের পিছনে। একটি আলোক রশ্মি দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে এবং সেটা প্রতিফলিত হয়ে কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। অপর আরেকটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, অপর একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র সি দিয়ে যাবে এবং এই সি দিয়ে যেটা যাবে ঠিক সে পথেই ফিরে আসবে। অর্থাৎ বক্রতার কেন্দ্র দিয়ে যে আলোক রশ্মিটা যায় ঠিক সে পথেই ফিরে আসে। তাহলে দেখো এখানে চিত্রটা দেখলেই বুঝতে পারবা। চিত্র পাশে আমরা লিখতেছি ও এ, এটা হচ্ছে আপতিত রশ্মি, এ বি এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, ও কিউ এটা হচ্ছে আপতিত রশ্মি, কিউ ও এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে এটা হচ্ছে আপতিত, আমরা আর দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে প্রতিফলিত। ও কিউ এটা হচ্ছে আপতিত এবং কিউ ও এটা হচ্ছে প্রতিফলিত। এবার দেখো এই প্রতিফলিত এবি এবং কিউ ও পরস্পর আই বিন্দুতে মিলিত হয়েছে, তাই ওডি লক্ষ্যবস্তুর বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব হচ্ছে আই বি। বাস্তব কেন? দর্পণের সামনে উৎপন্ন হয়েছে। উল্টা কেন? ওডিটা ছিল প্রধান অক্ষের উপরে আর প্রতিবিম্বটা পাইছি প্রধান অক্ষের নিচে। আশা করি অবতল দর্পণে বাস্তব প্রতিবিম্ব কীভাবে সৃষ্টি হয় যদি পরীক্ষায় আসে, তোমরা চিত্র অঙ্কন করবা পেন্সিল দিয়ে এবং খুব সুন্দর করে ব্যাখ্যা করবা। ধন্যবাদ সবাইকে।